সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন SLST লাইফ সায়েন্স 9-10 লেভেলের মডেল টেস্ট 1-এর অ্যান্সার ডিসকাশান করব। এই অ্যান্সার ডিসকাশানে যে সমস্ত কোশ্চেন আমরা আলোচনা করব, যেটি ক্লাস 9-10 লাইফ সায়েন্স পুরো সিলেবাসটাকে কভার করে, এবং প্রত্যেকটা উত্তর আমরা সঠিক এবং সার্বিক মূল্যায়নের চেষ্টা করব। আজকের প্রথম কোশ্চেন যেটা আমরা আলোচনা করব, পেরিডাম কি বা হোয়াট ইজ পেরিডাম। যে সমস্ত উদ্ভিদের গৌণবৃদ্ধি দেখা যায়, এই গৌণবৃদ্ধি মূলত দুভাবে হয়ে থাকে, একটা অন্তঃস্টিলীয় এবং এটা বহিঃস্টিলীয়। অর্থাৎ যখন অন্তঃস্টিলীয় গৌণবৃদ্ধি ঘটে তখন সেই চাপটাকে প্রতিহত করার জন্য অন্তঃস্টিলীর বাইরে বহিঃস্টিলীয় অঞ্চলেও গৌণবৃদ্ধি দেখা যায়। ওই গৌণবৃদ্ধির জন্য দায়ী, বহিঃস্টিলীয় গৌণবৃদ্ধির জন্য দায়ী মূলত কোর ক্যাম্বিয়াম বা ফেলোজেন। যখন কোর ক্যাম্বিয়াম বা ফেলোজেন সক্রিয় ঘটে তখন এই সক্রিয় কোর ক্যাম্বিয়াম বা ফেলোজেনের ভেতরের দিকে ফেলোডাম তৈরি করে, এটি গৌণ জাইলেম নামেও পরিচিত, এবং বাইরের দিকে যে ফেলেম তৈরি করে সেটি কর্ক নামে পরিচিত। এই বাইরে কর্ক বা ফেলেম যেটি মূলত সুবেরিনযুক্ত এবং পরিণত অবস্থায় মৃত প্রকৃতির হয়, অন্যদিকে ফেলোডাম যেটি গৌণ জাইলেম নামে পরিচিত। অর্থাৎ এই কর্ক ক্যাম্বিয়াম বা ফেলোজেনের বাইরে কর্ক বা ফেলেম এবং ভেতরে ফেলোডাম বা গৌণ জাইলেম, এর সমষ্টিকে আমরা একত্রে কি বলবো? পেরিডাম বলবো। বোঝা গেছে? অর্থাৎ আমরা যদি দেখি, যখন বহিঃস্টিলীয় গৌণবৃদ্ধি হয় তখন কর্ক ক্যাম্বিয়াম বা ফেলোজেন সক্রিয় হয়। এই কর্ক ক্যাম্বিয়ামের বাইরের দিকে কে তৈরি হবে? কর্ক ক্যাম্বিয়ামের বাইরের দিকে ফেলেম বা কর্ক তৈরি হবে, ফেলেম বা কর্ক তৈরি হবে, এবং ভেতরের দিকে অর্থাৎ এই কোর ক্যাম্বিয়ামের ভেতরের দিকে যে কলা তৈরি হবে তাকে আমরা কি বলি? ফেলোডাম বা আমরা বলে থাকি গৌণ জাইলেম। এই তাহলে কোর ক্যাম্বিয়াম বা ফেলোজেন প্লাস ফেলেম বা কর্ক প্লাস ফেলোডাম বা গৌণ জাইলেম, আমরা একত্রে একে কি বলবো? ফেলোডাম বলবো। ওকে, তাহলে আমরা একত্রে কি বলবো? পেরিডাম বলবো। বোঝা গেছে তাহলে পেরিডামের উত্তর। চলো এবার আমরা দেখব কোশ্চেন নম্বর 2, হাইব্রিড ভিগার কাকে বলে? হোয়াট ইজ হেটারোসিস অর হাইব্রিড ভিগার। অর্থাৎ যখন দুই বা ততোধিক ভিন্ন চারিত্রিক উদ্ভিদের মধ্যে সংকরণ করা হয়, যে সংকর উদ্ভিদ পাওয়া যায় তা সাধারণত আকার এবং গুণে পিতামাতার থেকে উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন হয়ে থাকে। এই উন্নত সংকর উদ্ভিদকেই আমরা কি বলে থাকি? হাইব্রিড ভিগার বা হেটারোসিস বলে থাকি। এটা বিজ্ঞানী সন 1914 সালে প্রথম এই ধারণা দিয়েছিলেন। অর্থাৎ সঠিকভাবে বর্ণনা করতে গেলে, সাপোজ আমরা P1 এবং P2 অর্থাৎ প্যারেন্টাল 1 এবং প্যারেন্টাল 2কে আমরা ক্রস করালাম, F1 তৈরি হলো। সাপোজ F1 এর ক্যারেক্টার যদি P1 বা P2 থেকে উন্নত প্রকৃতির হয়, তখন আমরা এই F1 এর বৈশিষ্ট্যটাকে কি বলবো? হাইব্রিড ভিগার বা সংকর তেজ। বোঝা গেছে? চলো এবার কোশ্চেন নম্বর 3, দুটি সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার গণের নাম লিখতে বলেছে। তাহলে দুটি সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার মধ্যে একটি হবে রোডোসিউডোমোনাস ভিরিডিস এবং অন্যটি রোডোস্পাইরিলাম রুব্রাম। এই দুটি সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার গণের জেনাস এবং স্পিসিস নিয়ে সাইন্টিফিক নাম। এবার 4 নম্বর কোশ্চেন রয়েছে, এরোসোল কি? ওকে, এরোসোল। তো আমরা এই এরোসোল কম বেশি সবাই নাম শুনেছি। বায়ুতে ক্ষুদ্র ক্ষুদ্র ভাসমান কণা, যারা বায়ুদূষণ ঘটায়, ওই সমস্ত বায়ুদূষণকারী যে কণা যাদের খুব ক্ষুদ্র প্রকৃতির হবে এবং এই ব্যাসার্ধটা 1 মাইক্রোমিটারের কম হবে, তখন তাদেরকে আমরা কি বলি? এরোসোল বলে থাকি। এই এরোসোল রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে মানে যে স্মোক বা ধোঁয়াশা সৃষ্টি করে। বোঝা গেছে? এইটুকু লিখলেই যথেষ্ট। এবার দেখব আমরা কোশ্চেন নম্বর 5,
দুটি খাদ্য উপযোগী ছত্রাকের বিজ্ঞানসম্মত নাম। আমরা ছত্রাককে পুষ্টিদায়ক খাদ্য হিসাবে মনে করি, তো তার মধ্যে কিছু প্রজাতি রয়েছে যেগুলোকে আমরা খাদ্য হিসাবে ব্যবহার করি। তো এখানে মূলত সহজপাচ্য খাদ্য হিসাবে এটাকে গ্রহণ করা হয়, গ্লাইকোজেন প্রচুর থাকে। তো এইরকম দুটি খাদ্যযোগ্য ছত্রাকের নাম এগারিকাস বিস্পোরাস, আর এটা মূলত ভলভেরিয়া ভলভেসি, ঠিক আছে, অর্থাৎ ভলভেরিয়া ভলভেসি এবং এগারিকাস বাইস্পোরাস এই দুটো ছত্রাককে আমরা খাদ্য হিসাবে ব্যবহার করে থাকি। এবার দেখব ত্রিদশাযুক্ত যৌনক্রম কাকে বলে, উদাহরণ দাও। ত্রিদশাযুক্ত যৌনক্রম বলতে আমরা তাদেরকেই বলবো যে লাইফ সাইকেলে বা যে দশায় আমরা দেখতে পাই হ্যাপ্লয়েড লিঙ্গোর্ধর দশা এবং ডিপ্লয়েড কার্পোরেণুধর এবং একটি ডিপ্লয়েড টেট্রা রেণুধর, এই তিনটি দশা মূলত একটি লাইফ সাইকেলে যদি আমরা একসঙ্গে দেখতে পাই অল্টারনেটিভভাবে, তখন সেই জীবনচক্রকে আমরা কি বলি, ট্রাইফেজিক লাইফ সাইকেল বা ত্রিদশা যৌনক্রম বলে থাকি। এটি পলিসাইফোনিয়া শৈবালের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পাই। এবার কোশ্চেন নম্বর 7, প্রোথেলাস কি, কোথায় পাওয়া যায়? তো প্রোথেলাস বলতে আমরা যদি দেখি যে টেরিডোফাইটের রেণু যখন অঙ্কুরিত হয়, ওই টেরিডোফাইটের রেণু প্রথমে কিন্তু সরাসরি স্পোরোফাইট তৈরি করতে মানে গেমেটোফাইট তৈরি করতে পারে না, অর্থাৎ লিঙ্গোদর গঠন করতে পারে না। প্রথমে একটি সুপ্ত দশা তৈরি করে, যেটিকে আমরা প্রোথেলাস বলি। তো যদি টেরিডোফাইটের রেণু অঙ্কুরিত হয়ে এনথ্রিডিয়াম এবং আর্চিট্রিগোনিয়াম বহনকারী যে লিঙ্গোদর গঠন তৈরি করে তাকে প্রোথেলাস বলবো। কিন্তু এটা সরাসরি প্রথমে কিন্তু তৈরি হয় না, এটি একটি সুপ্ত দশা, অর্থাৎ প্রথমে প্রোথেলাস হবে, সেই প্রোথেলাস পরবর্তীকালে লিঙ্গোদর দেহ গঠন করবে। ওকে, এটা মূলত আমরা যে উদ্ভিদে দেখতে পাওয়া যায় সেটা টেরিডোফাইট, এমন একটা উদাহরণ হচ্ছে ড্রায়োপটেরিস ফিলিম্যাক্স। ওকে, তাহলে এই টেরিডোফাইটের ক্ষেত্রে আমরা প্রোথেলাস লক্ষ্য করতে পাই। এবার কোশ্চেন নম্বর 8, এম্বার কাকে বলে, এর ব্যবহার লিখুন। অর্থাৎ এম্বার কাকে বলে, অনেক সময় উদ্ভিদের দেহাংশ নানা ধরনের সংরক্ষণকর পদার্থর মধ্যে আবদ্ধ হয়ে কোনো রকম পরিবর্তিত না হয়ে বহুদিন একই অবস্থায় থেকে যায়। এই ধরনের সংরক্ষণ পদ্ধতিতে জীবটির দেহ গঠনের কোনো পরিবর্তন ঘটে না। তো ব্যক্তবীজী উদ্ভিদের দেহ নিঃসৃত ও রজনে আবদ্ধ হয়ে সংরক্ষিত অংশকে আমরা এম্বার বলি। তো এখানে আরেকটা আমি কথা বলতে চাই, তো অনেক সময় এখানে যে এম্বার কথা বলা রয়েছে, এই এম্বার অনেক সময় আসফল্ট তেল বা কয়লা স্তরে আমরা দেখতে পাই এবং তাতেও আমরা জীবদেহাংশ সংরক্ষণ থাকে। এর ব্যবহার যদি আমরা দেখি, মূলত এটা অলঙ্কার প্রস্তুতিতে এবং সোনার গয়না তৈরিতে এই এম্বার আমরা লক্ষ্য করি। আর এম্বার মূলত এখানে বলা নেই, যেটি ব্যক্তবীজী উদ্ভিদ অর্থাৎ জিমনোস্পার্ম উদ্ভিদের ক্ষেত্রে আমরা এই এম্বারের উপস্থিতি লক্ষ্য করি। এবার কোশ্চেন নম্বর 9, এখানে কোশ্চেন নম্বর 9-এ আমরা দেখব যে একটি ছত্রাক ঘটিত উদ্ভিদ রোগের নাম এবং ওই রোগের জন্য জীবাণুর নাম বর্ণনা করতে হবে। তো ছত্রাক ঘটিত একটি উদ্ভিদ রোগের নাম আলু, অর্থাৎ পটেটো বিলম্বিত ধসা রোগ। তো তার জন্য যে জীবাণু মূলত দায়ী তার নাম ফাইটোপথরা ইনফেস্টেন্স। এবার দেখব কোশ্চেন নম্বর 10, লেগুমিনেসি গোত্রের ফলের নাম কি? এই গোত্রের একটি ঔষধ উৎপাদনকারী উদ্ভিদের নাম। তো লেগুমিনেসি গোত্রের ফলের নাম লেগুম বা পোট। এবার এই গোত্রের একটি ঔষধ উৎপাদনকারী উদ্ভিদের নাম আমাদেরকে বলতে হবে। তো এই লেগুমিনেসি গোত্রের অনেক উদ্ভিদই রয়েছে যাদের ঔষধ প্রস্তুত করার জন্য তাদের মেটাবলাইট ওই উদ্ভিদের মধ্যে মূলত রয়েছে। তো তার মধ্যে যে উদ্ভিদটি আমরা এখানে দেখব গ্লাইকারাইজা গ্লাব্রা, এর মূল থেকে লিকোরিস নামক ড্রাগ উৎপন্ন করা হয়, যা মূলত কাশির ঔষধের সঙ্গে আমরা ব্যবহার করে থাকি। তো এখানে আরও একটা উদ্ভিদের উল্লেখ করে দেওয়া হয়েছে, যেমন পেসোরিয়া কোরিফোলিয়া, এর বীজ সেতি ও কুষ্ঠরোগের ঔষধ তৈরিতে আমরা ব্যবহার করে থাকি। এবার দেখব কোশ্চেন নম্বর 11, মিওসিসের প্রথম প্রোফেজ দশার
উপদশাগুলির নাম লিখতে হবে। তো মিওসিসের প্রথম প্রোফেজ দশার উপদশাগুলির নাম বলতে আমরা জানি যে মিওসিস ডিভিশনকে আমরা মিওসিস 1 এবং মিওসিস 2তে ভাগ করা হয়। এই মিওসিস 1-এর 4টি দশা রয়েছে। মিওসিস 1-এর প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। মিওসিস 2তেও প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তো এই মিওসিস 1-এর প্রথম প্রোফেজের 5টি উপদশা দেখা যায়। একটা লেপ্টোটিন, জাইগোটিন, পেকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। এই 5টি উপদশাতে ভাগ করা হয়েছে। এবার সুগার বা চিনি উৎপাদনকারী উদ্ভিদের নাম, তার গোত্রের নাম লিখতে হবে। আমরা সবাই জানি চিনি উৎপাদনকারী উদ্ভিদের নাম স্যাকারাম অফিসিনালিস, যেটি আখ গাছ নামে পরিচিত। উদ্ভিদের কাণ্ডের রস থেকে আমরা চিনি গুড় প্রস্তুত করে থাকি। তো এর গোত্রের নাম পোয়েসি ফ্যামিলি। ওকে, এর ফ্যামিলির নাম কি? পোয়েসি ফ্যামিলি। এবার কোশ্চেন নম্বর 13, ক্রেবস চক্রের প্রথম উৎপাদিত যৌগের নাম কি? একে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বা টিসিএ চক্র বলা হয় কেন? তো দেখব আমরা ক্রেবস চক্রের প্রথম উৎপাদিত যৌগের নাম সাইট্রিক অ্যাসিড, এবং ক্রেবস চক্রের প্রথম ধাপে অর্থাৎ যখন অ্যাসিটাইল কোএনজাইম অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে সাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। এই সাইট্রিক অ্যাসিড 3টি কার্বন প্রেজেন্স রয়েছে, তাই আমরা কি বলবো? একে টিসিএ সাইকেল বলবো, অর্থাৎ ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বলবো। ওকে, এবার একটি গ্যাসীয় হরমোনের নাম এবং তার কাজ উল্লেখ করতে বলেছে। একটি গ্যাসীয় হরমোনের নাম ইথিলিন, এবং এর কাজ মূলত ফল পাকাতে সাহায্য করে, পত্রমঞ্চন ত্বরান্বিত করে, মূলের বৃদ্ধি ব্যাহত করে এবং আনারসের পুষ্প পরিস্ফুটন ত্বরান্বিত করে। লাস্ট কোশ্চেন আমাদের এই মডেল টেস্টের, নালীজমি কাকে বলে? তো অ্যানিউপ্লয়েডির ক্ষেত্রে অনেক সময় কি হয়, ক্রোমোজোম নাম্বার একটি দিকে যদি দুটো কম থাকে, অর্থাৎ যখন ক্রোমোজোম 2n-2 দশায় থাকে, তো অর্থাৎ কোনো জীবের মোট ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা থেকে এক জোড়া সমসংস্থ ক্রোমোজোম কম থাকলে তখন তাকে নালীজমি বলে। অর্থাৎ যদি আমাদের হিউম্যান ক্রোমোজোম সংখ্যা কত? 46। যদি নালীজমি হয়ে যায় তাহলে 2n থেকে দুটো ক্রোমোজোম বাদ চলে যাবে, অর্থাৎ 2 মাইনাস হয়ে যাবে, তখন হয়ে যাবে কি? 44। বোঝা গেছে? আমাদের এই আলোচনায় মূলত আমরা 15টি কোশ্চেন মডেল টেস্ট আকারে যেটি পরীক্ষা নেওয়া হয়েছিল তার সমগ্র উত্তর করে দেওয়ার চেষ্টা করা হলো। এবার আমাদেরকে এই প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে পড়ে নিতে হবে। ধন্যবাদ।